Hello everyone, this is Shahin Bishwas. Okay, and in this channel of Master English, আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি that is Things Fall Apart by Chinua Achebe. দেখো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা ফোর্থ সেমে পড়ছো তোমাদের জন্য বলি যে থিংস ফল অ্যাপার্ট তোমাদের এই যে এক্সামটা হতে চলেছে কলেজে, জানো তোমাদের খুব শীঘ্রই ফোর্থ সেমিস্টার এক্সাম হতে চলেছে এবং তোমাদের জন্য আমি দুটো 10 মার্কস আর দুটো 5 মার্কসের কোয়েশ্চেন্স বলবো এবং সেটাই তোমাদের কিন্তু এক্সামে থাকবে। ওকে, এটা তোমরা মাথায় রাখবে। সো কোয়েশ্চেন্স গুলো দেখো, যে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ব্রিং দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নভেল থিংস ফল অ্যাপার্ট বাই চিনুয়া আচিবি। যে টাইটেল অফ দ্য নভেল এটি ইম্পর্টেন্ট আসবে 10 মার্কসের জন্য। আচ্ছা, আর কি দিচ্ছি, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে অ্যাচিবিস পোর্ট্রিয়াল অফ ইগবো লাইফ কন্টেস্ট দ্য হ্যাবিচুয়াল ইউরোপিয়ান কনসেপশন অফ আফ্রিকা। এর মানেটা হলো যে অ্যাচিবির যে ইগবো লাইফ, জানো অ্যাচিবির যে টেক্সট আছে থিংস ফল অ্যাপার্ট, সেখানের যে মেন কেন্দ্র সেন্টারে হচ্ছে ইগবো লাইফদের এবং দ্য পিপল অফ ইগবো পিপল, দ্য পিপল অফ ইগবো রিলিজন আর বিং ডিসকাসড। ইগবো কালচারের লোকজনকে নিয়ে আলোচনা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। তো তারা কি হ্যাবিচুয়াল ইউরোপিয়ান কনসেপশন অফ আফ্রিকাকে কি এগেনস্টে যাচ্ছে? হ্যাঁ, উত্তরটা হবে হ্যাঁ। কারণ তুমি দেখতে পাচ্ছ যে কিভাবে অ্যাচিবি কিভাবে দেখাচ্ছেন যে ইগবো লাইফ ইউরোপিয়ান কনসেপশন অফ আফ্রিকাকে কন্টেস্ট করছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি কোশ্চেন হচ্ছে ইগবো কালচার ভার্সেস ইউরোপিয়ান কালচার। এই রিলেটেড কোয়েশ্চেন আসলেই কিন্তু এই আনসারটা হবে। মানে ইগবোদের সঙ্গে ইউরোপিয়ান কালচারদের কি ধরনের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট আছে সেটা আমরা দেখবো। 5 মার্কসের কোয়েশ্চেন বলে রাখি তোমাদের ইম্পর্টেন্ট। 5 মার্কসের কোয়েশ্চেন হচ্ছে দ্য কনসেপ্ট অ্যান্ড রোলস অফ ছি ইন ইগবো ট্র্যাডিশনাল রিলিজিয়ন। এই কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। আর হচ্ছে তোমাদের ওকনকো's character. Okay, in the light of the quotation, Okonko never showed any emotion openly unless it to be the emotion of anger. এই ওকনকোর ক্যারেক্টারটি ইম্পর্টেন্ট 5 মার্কসের। চলো তোমাদের এই 10 মার্কসের দুটো দিলাম আর 5 মার্কসেরও দুটো দিলাম। এই দুটো এই চারটে কোয়েশ্চেন পড়ে গেলেই তোমাদের থিংস ফল অ্যাপার্ট কিন্তু হয়ে যায়। ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা ডিল করব, প্রথমে এই কোয়েশ্চেনটা ডিল করব যে অ্যাচিভিস পোর্ট্রিয়াল অফ ইকুয়াল কিভাবে ইউরোপিয়ান কনসেপশন অফ আফ্রিকাকে ডিল করছে, কিভাবে এগেনস্টে যাচ্ছে। চলো, চিনুয়া অ্যাচিভিস থিংস ফল অ্যাপার্ট মনে রাখবে, একটা নভেলের নাম যখন লিখবে পরীক্ষার খাতায় আন্ডারলাইন করবে। চিনুয়া অ্যাচিভিস থিংস ফল অ্যাপার্ট offers a direct and deliberate challenge to the European conception of Africa as primitive and chaotic. যে আমরা দেখতে পাচ্ছি চিনুয়া অ্যাচিভির যে থিংস ফল অ্যাপার্ট কি দিচ্ছে, একটা চ্যালেঞ্জ দিচ্ছে তাদেরকে, ইউরোপিয়ান কনসেপশনের প্রতি একটা চ্যালেঞ্জ। দেখো ইউরোপ সবসময় কি করেছে, আফ্রিকাকে নিজের মতো করে তুলে ধরেছে সারা পৃথিবীর সামনে, সেটাকেই চ্যালেঞ্জ করছেন এই চিনো আচিবি। যেখানে ইউরোপিয়ানসরা কি দেখাচ্ছে, আফ্রিকা হচ্ছে জাস্ট প্রিমিটিভ অ্যান্ড ক্যাভেটিক। প্রিমিটিভ মানে কি, খুবই পুরানো, আর ক্যাভেটিক মানে যেটা সবসময় কনফ্লিক্টের মধ্যে থাকে। থ্রু হিজ ডিটেল পোর্ট্রিয়াল অফ ইগবো লাইফ, Achibi reveals a complex, organized, and reflective society that contradicts colonial misrepresentations. So what we see is Achibi কি দেখাচ্ছেন যে যে কলোনিয়াল মিসরিপ্রেজেন্টেশন যেটা থেকে থাকে মেনলি, সেটাকেই তার এগেনস্ট এই টেক্সটে লেখা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট। ওকে, চলো, দ্য ইউরোপিয়ান কনসেপশন অফ আফ্রিকা especially during the colonial period and in much of the western literature prior to the mid 20th century was dominated by a narrative of primitivism. আচ্ছা, এই প্যারাটা তোমরা বাদ দেবে। ওকে, এই জায়গাটুকু বাদ দাও, তোমরা ডিরেক্ট চলে এসো। তোমরা একটা কাজ করবে, ওপরে প্যারাটা যখন লিখবে তারপরে প্যারা চেঞ্জ করবে না। ওকে, ডিরেক্ট তোমরা আসবে এই যে এতদূর লেখার পরে কলোনিয়াল মিসরিপ্রেজেন্টেশনস লেখার পরেই চলে আসবে এখান থেকে। দিস স্টিরিওটাইপ ভিউ ওয়াজ প্রমোটেড বাই রাইটার্স লাইক জোসেফ কনরাড। আচ্ছা, বুঝতে পারলে কথাটা? বা এরকম দেখাতে পারো এখান থেকে, এই যে মিসরিপ্রেজেন্টেশনের পরে তোমরা চলে আসবে আফ্রিকা ওয়াজ অফেন রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য ডার্ক কন্টিনেন্ট, আই স্পেস ল্যাকিং সিভিলাইজেশন, মোরাল স্ট্রাকচার এন্ড ইন্টেলেকচুয়াল ডেপথ। আচ্ছা, আফ্রিকাকে সবসময় বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। এই কথাটা বলে কে? বলে হচ্ছে ইউরোপ। তার মানে ইউরোপ যেহেতু সেন্টারে থাকে, মার্জিনে রেখে দিচ্ছে কাকে? আফ্রিকাকে। আর সেন্টারের কাজই হলো মার্জিনকে এক্সপ্লয়েট করা, এটা মাথায় রাখবে তোমরা সবসময়। আচ্ছা, this stereotype view was promoted by writers like Joseph Conrad, whose Heart of Darkness portrayed Africa as an uncivilized,
formless backdrop to the spiritual degeneration of European colonizers. আচ্ছা, এই ধরনের আমরা টেক্সট কি পেয়েছি, যেখানে আমরা দেখেছি আফ্রিকাকে একটা ডার্ক কন্টিনেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সেটা আমরা দেখেছি জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস, এটা একটা নভেল বা নভেলা এটা একটা। এগেনস্ট দিস ব্যাকড্রপ, এই ব্যাকড্রপে চিন্ময় আচিভের থিংস ফল অ্যাপার্ট স্ট্যান্ডস অ্যাজ আ পাওয়ারফুল লিটারেরি রেসপন্স। এই ব্যাকড্রপেই থিংস ফল অ্যাপার্টটা লেখা, যেখানে অ্যাচিভি দেখাবেন যে ইউরোপ যে কনসেপশনটা সারা পৃথিবীর কাছে পৌঁছে দিচ্ছে, সেটা রিয়ালিটিটা কিন্তু চিনি আচিভি তুলে ধরছেন। যে যেখানে আফ্রিকাকে বলা হচ্ছে একটা ডার্ক কন্টিনেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি আফ্রিকা কিন্তু নিজস্ব অর্গানিক কালচার নিয়ে বেঁচে থাকে, সেটাই কিন্তু এই টেক্সটে তোমরা দেখতে পাবে। Things Fall Apart stands as a powerful literary response that contests and dismantles these misrepresentations by providing a rich, intricate, and deeply human portrayal of Igbo life. যেখানে আমরা দেখতে পাচ্ছি থিংস ফল আবার কিভাবে ওটা রেসপন্স করছে, ওয়ান দ্যাট এমফাসাইজেস কালচারাল কমপ্লেক্সিটি, অর্ডার অ্যান্ড হিস্টোরিক্যাল রুটনেস। এই যে হিস্টোরিক্যাল রুটেডনেস বলতে আফ্রিকান কালচারের মধ্যে একটা হিস্টোরিক্যাল রুটেডনেস আছে। তার মানে এটা কি, তারা কিন্তু অর্গানিক কালচারকে বিলিভ করে, তারা তাদের মতো করে কালচারকে নিয়ে থাকে। In Things Fall Apart, HB paints a vivid picture of pre-colonial Igbo society in southeastern Nigeria. ওকে, মনে রাখবে HB কাদের দেখাচ্ছেন, ইগবো সোসাইটিকে। ওকে, this world is not one of formless savagery but of intricate customs, rituals and institutions. Umofia, the village at the center of the novel. এই ভিলেজ মনে রাখবে, এই টেক্সটের মেন ভিলেজটাই হচ্ছে উমোফিয়া। ওকে, এবং সেখানকার লোকরা কোন কালচার থেকে বিলং করে, ইগবো কালচার বা ইগবো কমিউনিটি বলা হচ্ছে ওটাকে। অপারেটস অ্যাকর্ডিং টু আ ওয়েল ডিফাইন্ড পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস স্ট্রাকচার। ডিসিশনস আর মেড থ্রু কনসেনসাস ইন ভিলেজ অ্যাসেম্বলিজ। ডিসপুটস আর সেটেলড বাই এগুগু অ্যানসেস্ট্রাল স্পিরিট মার্কস জাজেস। দেখো ওরা কি, ওদের মধ্যে কোনো প্রবলেম হলে কিন্তু ওরা কখনো কোর্টে যায় না, ওরা নিজেরা একসঙ্গে করে একটা গ্রামের লোকজন বসেন এবং একটা সিদ্ধান্ত করেন, যেটা পুরোপুরি ইউরোপিয়ান কালচারের অপোজিট। আচ্ছা, এগুগু বলতে কারা, এগুগু হচ্ছে তারা অ্যানসেস্ট্রাল স্পিরিট মার্কস জাজেস, মানে যারা সবসময় মার্কস পড়ে থাকে এবং সমস্ত সমস্যার সমাধান ঘটায় ওদের কালচারের মধ্যে। And religious life is structured around oracles, festivals, and the worship of deities such as Annie, the earth goddess. এবং তাদের জীবনযাপনটা কেমন দেখো তো, এই ইগবো কমিউনিটির, এই যে উমোফিয়া ভিলেজে যে ইগবো কমিউনিটিটা আছে, তাদের জীবনযাপন হচ্ছে তারা ওরাকেলস বিশ্বাস করে, মানে ভবিষ্যৎবাণী। ফেস্টিভ্যালস, তারা যখন চাষবাস করছে তখন কিন্তু ফেস্টিভ্যালস হচ্ছে, গ্রামে উৎসব পালন হচ্ছে, তারা তাদের আর্থ গডেস আছে অ্যানি, সেগুলোকে পুজো করে। এবার কথা হচ্ছে গল্পের প্রথমে এই যে কনসেপ্টস গুলো, ইউরোপিয়ানসরা যখনই গল্পের শেষের দিকে আসতে থাকে, আমরা শেষে গিয়ে দেখবো এই কনসেপ্টস গুলো সমস্ত কিছুকে ওরা আনসিভিলাইজড কনসেপ্ট বলে ঘোষণা করছে। বুঝতে পারলে? সেই জন্যই তো এই থিংস ফল আবার টেক্সটটা ইজ হাইলি পপুলার, বিকজ দিস টেক্সট is actually showing how the Britishers are coming to the particular place and making them their own colony. Okay, the society upholds laws, administers justice, and places value on qualities such as honor, hard work, and community. By presenting this world in such detail, HB corrects the colonial narrative that portrayed African societies as lawless or irrational. In contrast, Igbo life is shown to be morally and spiritually ordered, just in different terms than Western systems. দেখো এখানে কি দেখানো হচ্ছে, যে ইগবো লাইফ কিন্তু মোরাল এবং স্পিরিচুয়ালি অর্ডার্ড একটা কালচার, যেটা পুরোপুরি কিন্তু ইউরোপিয়ান কালচার থেকে ডিফারেন্ট। ওকে, দেখো আমরা তারপরে ডিরেক্ট দেখবো, এই প্যারাটার পড়ার দরকার নেই। ওকে, অ্যাচিভিস নারেটিভ টেকনিক থেকে এই লিটারেচার পর্যন্ত পড়ার প্রয়োজন নেই, আমরা ডিরেক্ট এখান থেকে দেখবো। দ্য ইগবো ওয়ার্ল্ড ভিউ প্রেজেন্টেড ইন দ্য নভেল। দেখো আমি বারবার বলে দিচ্ছি, এই যে নোটটা আছে না, এই নোটটা একটু বড় করেই তোমাদের দিয়েছি যাতে পুরো ওভারঅল কনসেপ্টটা তোমরা বুঝতে পারো। বাট আমি যেখান থেকে বলছি ততটুকুই পরীক্ষার খাতায় গিয়ে লিখবে, কারণ তোমাদের পরীক্ষাতে 10 মার্কসের জন্য 3 বা 3.5 পাতা লিখতেই হয়ে যাবে কিন্তু। ওকে, 10 মার্কসের জন্য 3-3.5 পাতা, আর 5 মার্কসের জন্য 1.5 থেকে 2 পাতা। ওকে, মনে রাখবে 2 পাতা তোমরা লিখে আসবে 5 মার্কসের জন্য। চলো, the Igbo worldview presented in the novel is rooted in philosophical reflection and cosmological balance. Okay, যেটা philosophical reflection আছে and cosmological balance, obviously there is concepts such as chi কে, chi হচ্ছে তাদের একটা পার্সোনাল গড অর ডেস্টিনি, and the importance of the earth
ancestor, spiritual world are not superstitions but elements of coherent metaphysical system. তারা কিন্তু একটা তাদের অ্যানসেস্টারদের বিলিভ করে, তাদের আর্থ গডেসকে বিলিভ করে, বুঝতে পারলে? এই ধরনের পিপল হচ্ছে কিন্তু এই ইগবো কমিউনিটি। দ্য পিপল অফ উমোফিয়া আর নট প্যাসিভ ইন দেয়ার বিলিফস, they question, debate and interpret their customs. For example, Oberica often offers critical reflections on tradition of his people, asking whether the oracle's instructions are just or whether some customs, such as the killing of the twins or the exile of Okunko, truly serve the greater good. হ্যাঁ, অনেক সময় আবার যেমন এই ওবেরিকা যে ওকনকোর ফ্রেন্ড, এ কিন্তু কোয়েশ্চেন করছে এই কালচারকে। তাই শুধুমাত্র মনে রাখবে এখানেও কিন্তু তাদের কালচারকে কোয়েশ্চেন করার মতো লোক কিন্তু আছে, যে আদৌ যখন ইকোমোফোনাকে মারা হচ্ছে এতে কি আদৌ গড খুশি হবেন? বকনকুকে যখন বনবাসে পাঠানো হচ্ছে, মানে এক্সাইলে পাঠানো হচ্ছে, আদৌ কি গডেস বা গড কিন্তু খুশি হবেন? তার মানে তাদের এই যে কালচার, তাদের যে বিলিফ সিস্টেম, সেটাকেও কিন্তু তারা কোয়েশ্চেন্স করছে। দিস ইন্টারনাল কোয়েশ্চেনিং রিভিউস দ্যাট ইগবো সোসাইটি ইজ নট স্ট্যাগনেন্ট বাট ক্যাপাবল অফ সেলফ এভালুয়েটিং। ওকে, তারা নিজেরাও নিজেদেরকে মূল্যায়ন করে। ওকে, বুঝতে পারলে? তারপর আমরা ডিরেক্ট চলে আসবো পরের প্যারাতে। অ্যাচিভি অলসো কন্টেস্ট দ্য ইউরোপিয়ান কনসেপশন অফ আফ্রিকা। অ্যাচিভি আবার আফ্রিকাকে কোথায় এগেনস্টে যাচ্ছেন, মানে ইউরোপিয়ান কালচারের এগেনস্টে কখন যাচ্ছেন? অ্যাচিভি এটা দেখাচ্ছেন ল্যাঙ্গুয়েজ দিয়ে। অলদো হি রাইটস ইন ইংলিশ আর নেসেসিটি হি অ্যাকসেপ্টেড ইন অর্ডার টু রিচ বোথ আফ্রিকান অ্যান্ড গ্লোবাল রিডার্স। দেখো, আমি বারবার বলি পোস্ট কলোনিয়াল যে কোনো টেক্সটে রাইটার কি করছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে দেখাচ্ছেন কেন? রাইটার কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন? কারণ এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে সারা পৃথিবীর কাছে পৌঁছানো যেতে পারে। অ্যাচিভি দেখাতে যাচ্ছেন যে যে ভাষা দিয়ে তোমরা আমাদের শোষণ করেছো, সেই ভাষা দিয়েই আমি সারা পৃথিবীর কাছে তোমাদের শোষণের পরিচয়টা আমি তুলে ধরবো। সো সেই জন্য দেখবে আবার যখন তারা লিখছে এই থিংস ফল অ্যাপার্ট যখন লিখছে, বা এই ধরনের হার্ড টাইমস, সরি হার্ট অফ ডার্কনেস, যখন এই ধরনের টেক্সটগুলো যখন পড়বে, বা শর্ট স্টোরিজ যেমন দ্য গ্রিন লিভস পড়বে গ্রেস ওগটের, বা দ্য কালেক্টর অফ ট্রেজার্স বেসি হেডের, এই যে পোস্ট কলোনিয়াল টেক্সটগুলো আমি বলছি, বা পোয়েমস গুলো পড়ো না কেন পোস্ট কলোনিয়াল, দেখবে অবভিয়াসলি নিজস্ব টার্মস গুলো তারা রেখে দেয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখছে কিন্তু তাদের এই আফ্রিকান টার্মস গুলো রেখে দেয় কেন জানো? তাদের কালচারটাকে শো করানোর জন্য। এবার তুমি বলবে স্যার তাহলে পুরোটা কেন তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে লিখছে না? হ্যাঁ, এই কারণে লিখছে না কারণ সারা পৃথিবীর লোক কিন্তু ইংরেজিটা বোঝে, এই কারণে ইংলিশটাকে তারা ধরছে। ইংলিশ হচ্ছে জানো তোমরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, মানে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে কিন্তু সারা পৃথিবীর লোক বুঝতে পারবে। ওকে, আচ্ছা, কিভাবে আবার ইউরোপিয়ান কালচারকে কিভাবে চ্যালেঞ্জ করছে? হি রিশেপস দ্য ল্যাঙ্গুয়েজ টু রিফ্লেক্ট দ্য টেক্সচার অফ ইগবো স্পিচ। হিজ ইউজ অফ প্রোভার্বস, প্রোভার্বস মানে বললাম যে তাদের নিজস্ব প্রবাদ বাক্যগুলো তুলে ধরছে। ওকে, ইন ইগবো কালচার প্রোভার্বস আর নট অর্নামেন্টাল। তার মানে আমাদের যে কোয়েশ্চেন্সটা ছিল যে অ্যাচিভি কিভাবে ইউরোপিয়ান কালচারের এগেনস্টে যাচ্ছে, সেটার একটা পয়েন্ট হচ্ছে তোমার কালচার, সরি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ দিয়েও তিনি অপোজিটে যাচ্ছেন। ইন ইগবো কালচার প্রোভার্বস আর নট অর্নামেন্টাল, they are central tools of communication carrying wisdom, irony and moral guidance. As the narrator explains, proverbs are the palm oil with which words are eaten. তার মানে proverbs are playing a very important role in African literature, বুঝতে পারছো? A line that not only conveys the cultural centrality of metaphor and ancestral wisdom in Igbo society but also signals Achebe's commitment to presenting these forms of expression within the written novel itself. তার মানে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকান যে কালচার, আফ্রিকান যে থিওরি, সেখানে কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটাকে অ্যাচিভি রেখে দিচ্ছেন যাতে সারা পৃথিবীতে তাদের কালচারটারও রিপ্রেজেন্টেশন ঘটানো যেতে পারে। ওকে, moreover, when Oberica declares that the white man is very clever, he came quietly and peaceably with his religion, we were amused at his foolishness and allowed him to stay. Now he has won our brothers and our clan can no longer act like one. He has put a knife on the things that held us together and we have fallen apart. This is the most important quotation of Things Fall Apart. Oberica কি বলছে দেখো, the white man is very clever. দেখো, যখন ওরা এই হোয়াইট মেনরা যখন একটা তাদের ইগবো কমিউনিটিতে আসে লোকজন, তো তখন তো ওকনকো এক্সাইলে আছে, তাই না? আমি আগের ক্লাসে পুরো বলে দিয়েছি পুরো এন্টার স্টোরিটা। তো দেখা যাচ্ছে এখানে ওব্রিকে একটা কথা বলছে, হোয়াইট ম্যানদের এই উমোফিয়ার লোকজন বা ইগবো কমিউনিটির লোকজন
কিন্তু কিচ্ছু মনে করছে না, ভাবছি এই কয়েকজন লোকজন এরা কি করবে। এই যে এই যে ডিসিশন, এই যে ইগনোরেন্স, এটাই কিন্তু ওদের প্রবলেম হয়ে দাঁড়ায়। সেজন্য বলছে দ্য হোয়াইট ম্যান ইজ ভেরি ক্লেভার। এই হোয়াইট ম্যান হচ্ছে মারাত্মকভাবে চালাক। হি কেম কোয়াইটলি অ্যান্ড পিসফুলি উইথ হিজ রিলিজিয়ন। খুব শান্তভাবে আসে এবং তাদের রিলিজিয়নটা প্রতিষ্ঠা করে। আমি আগেও বলেছিলাম পোস্ট কলোনিয়ালিজম বোঝাতে গিয়ে যে ব্রিটিশার্সরা যেখানেই গেছে তাদের শাসনটাকে বজায় রাখতে তারা কিন্তু রিলিজিয়নটাকে ইউজ করেছে। ওকে, এই টেক্সটটা আমরা দেখি মিশনারিজরা এসে চার্চ তৈরি করছে, তাই না? উই আর অ্যামিউজড অ্যাট হিজ ফুলিশনেস অ্যান্ড অ্যালাউড হিম টু স্টে। নাও হি হ্যাজ। আমরা কি প্রথমে তাদের দিকে হেসেছিলাম, এবং কেন ফুলিশনেস? যখন হোয়াইটসরা এসে বলেছিল জাস্ট তোমাদের কিছু একটা অল্প জায়গা দাও যেখানে আমরা থাকবো, ওরা হেসেছিল কেন? ওরা ইভিল ফরেস্টের জায়গা চেয়েছিল। এবং এই দ্য পিপল অফ ইগবো কমিউনিটি আর থিঙ্কিং দ্যাট the white people will not be able to stay on the evil forest because the god will kill them. But ultimately it did not happen, তাই না? নাও হি হ্যাজ ওন আওয়ার ব্রাদার্স। এবং আলটিমেটলি কি দেখাচ্ছে, এই ব্রিটিশার্সরা পুরো তাদের কমিউনিটিকে তাদের আন্ডারে করে নিয়েছে। হি হ্যাজ পুট আ নাইফ অন দ্য থিংস দ্যাট হেল্ড আস টুগেদার। যেটা আমাদেরকে একটা সুতোয় বেঁধে রেখেছিল, সেটা কি? বিলিফ, বিলিফ সিস্টেম। যে বিলিফ সিস্টেম, যে কালচার আমাদের একসঙ্গে বেঁধে রেখেছিল এই কমিউনিটিকে, সেখানে তারা এসে নাইফ ধরেছে। তার মানে সেটাকে মনে রাখবে, ব্রিটিশার্সরা এসে কি করেছিল, যারা মার্জিনালাইজ পিপল, যাদেরকে এই উমোফিয়াতে সেই রেসপেক্টটা দেওয়া হয় না, তাদেরকে কনভার্ট করে যে ক্রিশ্চিয়ানিটিতে, আস্তে আস্তে সমস্ত লোককে কনভার্ট করেছে ক্রিশ্চিয়ানিটিতে। এবং উই হ্যাভ ফলেন অ্যাপার্ট। তো আমরা আলটিমেটলি ছড়িয়ে গেলাম। আমরা ছড়িয়ে গেলাম বলতে এখানে তাদের কালচারটা ছড়িয়ে যাওয়ার কথা বলছে। দ্য মেটাফোর অফ দ্য নাইফ স্ট্রাকলি কনভেজ দ্য ডিসইন্টিগ্রেশন অফ ইগবো কমিউনিটি। এবং কিভাবে তারা ডিসইন্টিগ্রেট হয়ে গেল, মানে ছড়িয়ে গেল। সেই জন্যই তো এই টেক্সটার নাম থিংস ফল অ্যাপার্ট। It is not a picture of an already broken society, but a society wounded from the outside, a direct refutation of colonial ideas that Africa was a vacuum, that Africa was a vacuum waiting for order. Ashby thus reveals the layered consequences of colonial intrusion. তার মানে আমরা কি দেখছি? আবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে কিভাবে হোয়াইটসরা কিভাবে এসে তাদেরকে ব্রেইন ওয়াশ বা তাদের জায়গাটাকে ক্যাপচার করছে, হাউ দ্য ব্রিটিশার্স আর ক্যাপচারিং দেয়ার প্লেস, সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা যে পয়েন্ট দেখবো, দ্য ইনকর্পোরেশন প্যারাচেঞ্জ, দ্য ইনকর্পোরেশন অফ ফোকটেলস অ্যান্ড মিথস ফার্দার ডিফেন্স দ্য ওরাল ডাইমেনশন অফ দ্য নভেল ইন ওয়ান মেমোরেবল প্যাসেজ। Ikefit tells her daughter the tale of cunning tortoise who tricks the birds and falls to his near death. আচ্ছা, এখানে আমরা দেখি ইকেফি মানে কোন কোন ওয়াইফ, যিনি তার মেয়েকে মানে এজিনমাকে একটা গল্প বলেন, টর্টয়েজের গল্প, এবং বার্ডস পাখিদের গল্প বলেন। মানে এটা একটা ফোক টেল, হ্যাঁ। মানে এই ফোক টেলটা শুধুমাত্র মনে রাখবে, এই ফোক টেল কি করছে, এই ফোক টেলটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং, এই ফোক টেল অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং দেয়ার ওন অরিজিনাল কালচার। ওদের কাছে কিন্তু এই ফোক টেলের কনসেপ্টটা আছে, বুঝতে পারলে? এই যে গল্প মুখে মুখে প্রচলিত হওয়া ওরাল কালচার, এটা কিন্তু ওই আফ্রিকান কালচারের মধ্যে আছে। ওকে, মানে এই বিউটি গুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যখন হোয়াইটসরা আসতে থাকে। ওকে, চলো তোমরা এই প্যারাটা দেখে নেবে, ইজি আছে। আচ্ছা, আমি একটা কোটেশন দিয়েছি। লিটারেরি স্কলার সাইমন Gikende argues that Achebe's greatest achievement is his ability to translate the African worldview into the novel form without surrendering its cultural distinctiveness. যে এই টেক্সটের সব থেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাচিবি তার কালচারটা বজায় রাখতে পেরেছেন, বুঝতে পারলে? এবং নভেলের মাধ্যমে, rather than mimic Western narrative patterns, Achibi adapts the English language and the structure of the novel to reflect Igbo oral tradition, proverbs and philosophy, thus offering an African centered narrative. এই টেক্সটে কিন্তু একটা আফ্রিকান সেন্টার, যদিও তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে নিয়েছেন, কিন্তু তিনি কিন্তু ওয়েস্টার্ন ন্যারেটিভ প্যাটার্নকে ধরেননি। তিনি নিজস্ব প্যাটার্নে লিখেছেন, ওরাল ট্র্যাডিশনকে লিখেছেন, প্রভাবস প্রবাদ বাক্যকে রেখেছেন, আফ্রিকান কালচারের ফিলোসফিকে রেখেছেন। তুমি এই টেক্সটটা পড়তে গিয়ে মনে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ছো, বা তুমি যে একটা আফ্রিকান টেক্সট পড়ছো, এটা পুরোপুরি বুঝতে পারবে। এই যে তাদের অরিজিনাল কালচারটা মেনটেন করা, এটাও তো একটা অপোজিশন টুয়ার্ডস দ্য ইউরোপিয়ান কালচার।
Furthermore, the tone of the novel frequently slips into a communal voice, at times using we to describe shared knowledge of cultural truths. Yes, the narrative voice speaks as though from within the community itself. পড়ে নেবে একবার, এগুলো ইজি আছে। ওকে, চলো আমরা লাস্ট জায়গায় দেখবো। In essence, Things Fall Apart is a hybrid form, a written novel that performs the work of oral storytelling. Through its plot, deeply embedded in cyclical time and community life, and its narrative style, which incorporates proverbs, folktales, rhythms, and spiritual concepts, Achebe affirms that African tradition of storytelling are not only valid but vital. He demonstrates that the novel, a European form, can be Indianized and transformed to carry the voice of the people who had too long been spoken for. In doing so, Achebe not only tells a powerful story but also restores storytelling itself to its rightful place at the heart of African cultural identity. So, what we see is Achebe is actually contesting the European culture through presenting the original culture of the African culture. So that is how he is challenging the European discourse of colonization, and he is actually creating his own term, his own culture throughout the novel. Okay, so that is how this novel is actually challenging the Western narrative discourse. Okay, so this question is highly important for your exam. ওকে, কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যারা যারা আছো এই কোয়েশ্চেনটাকে খুব ভালো করে দেখে রাখো, মনে রাখবে, খাতায় আনসারটা লিখবে, 3.5 পাতা 4 পাতা হবে, এরকম ভাবেই তোমরা লিখবে। ওকে, তার বেশি কিন্তু লিখতে যাবে না, পরীক্ষাতে টাইম পাবে না, 3.5 পাতা হলেই এনাফ। ওকে, তাই যদি এই নোটটা একটু বড় করে দেওয়া আছে, তোমরা নিজেদের মতো করে একটু ছোট করে নেবে, আমি যদিও ছোট করে দিয়েছি এখানে। তাই প্রত্যেককে বলবো জাস্ট গো থ্রু দ্য আনসার ভেরি কেয়ারফুলি। আমি বাকি কোয়েশ্চেন্স গুলো নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। থ্যাংক ইউ।